তার কথার আগে আগেই রাস্তা ধরেছে রোজা। তার কাণ্ড দেখে হাসলো সবাই। মনে হয় তার ছেলে এসেছে এমন ভাবসাব। পেছনে জায়াও গেল। রুমে পা দিতে না দিতেই কল্পের সাথে ধাক্কা খেলো জায়া। উহ করে উঠল। সেও যখন রুমে ঢুকছিল কল্পও তখন বের হচ্ছিল। ব্যাস, ধাক্কাটা লেগে গেল। রোজা নিচ থেকে মাথা উঁচু করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দেখে শুনে চলতে পারো না নাকি? সবসময় তো তারা কিসের থাকে? জায়া নাক মুখ কুঁচকে নিল। তুমিও কি দেখে শুনে চলতে পারো না? তুমি দেখলেই তো ধাক্কা লাগতো না, খালি দোষ আমার দাও। হে হে ফুপি, দাদু ধাক্কা খেয়েছে, হিহি। কল্প নিচের দিকে তাকালো। রোজাকে দেখে গম্ভীর মুখ শিথিল করে বলল, তোমার ফুপি তো কানা মাম্মা, চোখে দেখে না, এজন্য ধাক্কা খায় শুধু। রোজা কি বুঝলো কে জানে। সে ঝলমলে হাসি হাসলো। তাদের পাশ কাটিয়ে দৌড়ে চলে গেল বারান্দায়। কল্প সজা হয়ে বলল, তোমার ফোন কোথায় থাকে? হ্যাঁ, ফোন দিলে যদি পাওয়াই না যায় তাহলে সে ফোনের মানে কি? জায়াত হতমত হয়ে গেল কল্পের কথায়। হাতের ইশারায় বিছানায় নিজের ফোনটা দেখিয়ে মিহি কণ্ঠে বলল, ফোন তো বিছানায়, আমি ছাদে ছিলাম, বুঝতে পারিনি। কল্প ভ্রু কুঁচকে তাকিয়ে আছে জায়ার দিকে। কিছুক্ষণ নীরব থেকে বলল, সেদিন যে ফাইলটা রাখছো ওটা দাও, আমার তারা আছে। বুঝলো জায়া। সে চটপট কল্পের পাশ কাটিয়ে ভেতরে ঢুকে নিজের ঠিকানা মতো রাখা একটি ফাইল বের করে দিল তার হাতে। কল্প ফাইলটা হাতে নিয়ে দেখতে লাগলো। জায়া মৃদু শব্দে বলল, এখন আবার বের হবে? আসবে কখন? চোখ তুলে তাকালো কল্প। জায়াকে দেখে নিয়ে বলল, বলতে পারলাম না, তুমি ঘুমিয়েছ। দাদু কোথায় যাবে আব্বার? বারান্দা থেকে গুটি গুটি পায়ে এসে বলল রোজা। কল্প মৃদু হেসে তার মাথায় হাত রেখে বলল, চাচ্চু কাজে যাবে মাম্মা। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধ। খানবাড়ির নিস্তব্ধ অন্ধকারের চাদরে মোড়া চারপাশ। দূরে কোথাও ঝিঝি পোকার মৃদু ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। সবাই গভীর ঘুমে মগ্ন। ক্লান্ত দিনের শেষে নিঃসংকোচে ঘুমিয়ে আছে তারা। তবে এক কোণে ব্যতিক্রম, কল্পের রুম। অন্য সব ঘর আধারে নির্লজ্জিত হলেও তার ঘর থেকে একটা নরম হলুদ আলো ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে সে। সময়টা রাতের 1টা। জায়া বিছানায় ঘুমে তলিয়ে আছে। হয়তো স্বপ্নের কোনো অলিক জগতে ভেসে বেড়াচ্ছে যেখানে বাস্তবের বেড়াজাল নেই। কল্পের ফেরাটাও টের পায়নি সে। হতে পারে তা কল্পের নিঃশব্দতার জন্য। সে ফিরে নিঃশব্দে নিজের কাজগুলো সেরে এবারে ক্লান্ত দেহখানা নিয়ে বিছানায় বসলো। পাশে তাকিয়ে দেখলো জায়াকে। তার দিকে মুখ করেই শুয়ে আছে। মেয়েটা গভীর ঘুমে তলিয়ে আছে একেবারে। নরম শ্বাস প্রশ্বাসের ধরন বলে দিচ্ছে কতটা নিশ্চিন্ত সে। কল্প এক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকলো। আলো আধারির মাঝে ওর শান্ত প্রশান্ত মুখটার কিছুটা কোমল দেখাচ্ছে। সে ধীরে হাত বাড়িয়ে তার চুল সরাতে চাইল, কিন্তু মাঝপথেই থেমে গেল। কেন যেন ইচ্ছে হলো না স্পর্শ করতে। যদি ঘুম ভেঙে যায়। নিজের ক্লান্তি আর ভারী ভাবগুলো মনের কোণে রেখে সে এক গভীর নিঃশ্বাস ফেলল। বাইরের রাত আরও গভীর হচ্ছে। সমস্ত রকম আলো নিভিয়ে শুয়ে পড়ল সে নিঃশব্দে। তখনই নড়ে চড়ে উঠল জায়া। কল্পের দিকে এগিয়ে তার কাছে ঘেঁষল। চোখ না খুলেই ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল, কত রাত হয়েছে? কয়টা বাজে? কল্প চমকে তাকালো। জায়াকে তার দিকে সরে আসতে দেখে আলগে নিল তাকে। নরম স্বরে বলল, 1টা বাজে, তুমি ঘুমাওনি? ঘুমিয়েছি তো, কিন্তু সেটা গভীর হতে দিলে কোথায়? হতভম্ব হলো কল্প। জায়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমি কি করলাম? শব্দ হচ্ছে কোনো? না। তাহলে? এই যে দেখছি কয়েকদিন ধরে তুমি বেশি রাত করে ফিরছো, এতে করে কারো ঘুম গভীর হয় কি করে বলো? নিজের অফিস, নিজেদের সবকিছু, তাও এত কিসের ব্যস্ততা তোমার? হাসলো কল্প। জায়ার কথায় স্পষ্ট অভিযোগ, যেন অপেক্ষার প্রহর গুণে কল্পের আশার। নিজেদের সবকিছুই, তাই জন্যই তাতে ব্যস্ততা। হ্যাঁ, কিছুটা মুখ ভেঙচি কাটলো জায়া। আর কোনো কথা বলল না। কল্প নিজেও নিশ্চুপ রইল। তারপর জায়াকে বুকের সাথে মিশিয়ে নিল যেন। সমস্ত ক্লান্তি শেষে এবারে যেন শান্তি লাগলো তার। হৃদয় প্রশান্ত হলো। বেশ কিছুক্ষণ যেতেই জায়া আবারও প্রশ্ন করল, খেয়েছো নাকি আবার না খেয়ে শুয়ে পড়লে? আমার বিবেচনা দেখে চিন্তার শেষ নেই। হ্যাঁ, হেয়ালিপূর্ণ গলা কল্পের। জায়া তৎক্ষণাৎ কিছু না বলে বুক থেকে মাথা তুলল।
চোখ খুলে দেখতে চাইল কল্পকে, তবে হঠাৎ খোলা চোখে তৎক্ষণাৎ অন্ধকারটা সয়ে আসলো না। সময় নিল সে, তারপর আচানক এক হাত তুলে কল্পের গালে রাখলো। নরম কোমল সেই ছোঁয়া। মনে সন্দেহ নিয়ে বলল, কেন? অন্য কারো চিন্তা করার কথা নাকি? পাগল, বউ থাকতে অন্য কেউ আর কিসের থাকে চিন্তা করবে এই গল্পের? কেউ করলেও এই কল্পকে তখন অল্প অল্প করে পিস পিস করে দিব, কিন্তু চিন্তা করার তখন অবকাশই থাকবে না, বললাম আমি। মৃদু শব্দ করে হেসে ফেলল কল্প। প্রাণ খোলা সেই হাসি, যেন খুবই মজার কথা শুনল। এরপর জায়ার হাতখানির উপর হাত রাখলো ধীরে। গাল থেকে হাত সরিয়ে নিয়ে চুমু এঁকে দিল সে হাতে। জায়া থমকালো, হকচকিয়ে গেল কিছুটা, তবে প্রকাশ করলো না কিছু। কল্প ফিসফিস আওয়াজে বলল, এত গায়ে লাগে কেন? ভালোবাসো? কথাটা যেন নিছকই ঠাট্টা নয়, এর মধ্যে একরকম স্নেহ আর দাবি মিশে আছে। মুহূর্তের মাঝে একটা গভীর নীরবতা নেমে এলো ঘরের ভেতর। কল্পের কণ্ঠের নরম তীক্ষ্ণ ফিসফিস আওয়াজ হাওয়ায় ভেসে এসে জায়ার বুকে ধাক্কা দিল। একদম স্থির হলো সে, চুপ করে রইল কিছুক্ষণ। একটা শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে বলল, যদি কল্পনা ভালোবাসে তাহলে জায়াও ভালোবাসবে না? জায়া নিশ্চুপ। কল্প বুঝলো বেশ অনেকক্ষণ দুজনই নীরব থেকে সে আবার বলল, তুই বলছিলে তোমার কপাল পড়বে, অথচ এখন আমার বউকে মুখ লুকাচ্ছ। এটা কেমন হলো? মুখ তোলো। জায়া এবারে না পেরে কল্পের বুকে চিমটি কাটলো। কাট কাট গলায় বলল, রাতে 2টো বাজতে চললো, ঘুম পাচ্ছে আমার। সময়, বাতাস, পরিবেশ আজ সবটাই যেন অন্যরকম। এক স্নিগ্ধতায় ভরা বিকেল, বাতাসে এক অন্যরকম স্নিগ্ধতা, হালকা শীতল পরশ নিয়ে ছুঁয়ে যাচ্ছে মনকে। চারপাশের পরিবেশ এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠেছে। আকাশের বুকে কমলা লালের মিশ্রণে এক মোহনীয় সূর্যের দেখা মিলেছে। সৃষ্টি সূর্যের আলো গোধূলিকে রাঙিয়ে তুলেছে এক উজ্জ্বল সোনালী আভায়। সময় যেন থমকে যাক আজকের বিকেলে। মনে হচ্ছে প্রকৃতি নিজেই আগাম খুশির বার্তা দিয়ে রেখেছে, আনন্দ জানান দিচ্ছে তার রঙের ভাষায়। যেন পুরো প্রকৃতি উপেক্ষা করছে বিশেষ পবিত্র দিনের জন্য। দেখতে দেখতে রমজানের শেষ রোজা আজ। সারা মাসের সংযম আর আত্মশুদ্ধির এক পূর্ণতা পাওয়ার ক্ষণ। ইফতার সেরে নিলেই যেন ঈদ, আর তারপরে চাঁদ রাত। প্রবল আগ্রহ নিয়ে মুসলিমরা বসে আছে আজান পড়ল বলে। কখন আজান কানে আসবে, অনুমতি হবে কিছু মুখে তোলার, তখনই যেন খাবার সামনে রাখা অপেক্ষারত মানুষগুলো শুকরিয়া আদায় করবে। যখনই আজান পড়বে, মসজিদের মাইকে ইফতারের আজান শোনার মাত্রই সবাই একসাথে দোয়া করবেন, যেন মুখে প্রশান্তির হাসি ফুটে উঠবে। এ হাসির তুলনায় যেন আর কিছুই নেই। খেজুরের প্রথম মিষ্টান্নতা ছুঁয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এক অদ্ভুত শান্তি নেমে আসবে মনে। সারা মাসের সাধনার এক পরিপূর্ণ তৃপ্তি অনুভূত হবে, যা প্রকাশের ভাষা খুঁজে পাওয়া দায়। আর তার কিছুক্ষণের মধ্যেই আসবে সেই বিশেষ রাত, চাঁদ রাত। ঈদের আগামী বার্তা নিয়ে আকাশের বুকে ফুটে উঠবে সাদা এক টুকরো রূপালী চাঁদ। খানবাড়ির সবাই আজ সমস্ত রকম আয়োজন নিয়ে মেঝেতে গোল হয়ে বসে অপেক্ষা করছে বিশেষ ক্ষণের। বাড়িটি আজ জমজমাট। ঈদ উপলক্ষে শেষ রোজার বাড়ি ভর্তি করতে হাজির সবাই। জায়ার 2 ফুপু, তাদের ছেলেমেয়েরাও এই প্রথম ঈদের আগের দিন এসেছে। আখি বিয়ের পর প্রথম ঈদ, তাই সে কাল ঈদের দিন বিকেলে আসবে। সব মিলিয়ে বাড়ি পরিপূর্ণ। সেই সাথে সবাই ইফতার করবে একসঙ্গে, তাই টেবিল সরিয়ে মেঝেতে বসা সবার। এতে যেন আরও সুন্দর হয়ে উঠেছে পরিবেশ। গোল চক্রের মধ্যখানে রয়েছে নানান বাহারি খাবারের ট্রে, ঠান্ডা শরবত, খেজুর, নানান ফল টুকরো করে রাখা বাটি, মুচমুচে পেঁয়াজু, বেগুনি সুবাসে পুরো পরিবেশ যেন অন্যরকম হয়ে উঠেছে। সবাই খুব ধৈর্য মনোযোগ ধরে থাকলেও অতিষ্ঠ আফরোজা। হিজাবের মধ্যে আবৃত আফরোজা নাক মুখ বিরক্তিতে কুঁচকে রেখেছে।
আফরাজ আর কল্পের মাঝখানে বসে বারবার চেয়ে চেয়ে দেখছে সবাইকে। শেষমেশ ধৈর্যের সীমা পেরিয়ে গেলে আফরাজের দিকে তাকে জিজ্ঞেস করলো, আর কতক্ষণ বাবাই? আদান তো দেয় না কেন? খাবো না। অবুঝ প্রশ্নে সবার কেন্দ্রবিন্দু হয়ে উঠল রোজা। কল্প হেসে বলল, আরেকটু সময় মাম্মা, তারপরে আজান দেবে। তোমার আর একটু তোমায় এখনো উঠতে না থাকতো। এই তো একটু পরেই হবে। অনেকক্ষণ ধরে একই কথা শুনেই আসছে আফরোজা। সবাই বলছে আর একটু, অথচ আর একটু সময় তাদের ফুরায় না। বিরক্ত সে। মুস্কি হাসলো সবাই। আফরাজ রোজার মাথায় হাত রেখে বলল, আর একটু সময়, আর একটু পর আসবে মাম্মা। তুমি তো সময়ের আগে আগে জিজ্ঞেস করছো বারবার। একেবারে সেকেন্ডে সেকেন্ডে। কল্পের পাশ থেকে বলল জায়া। তার কথায় জাফর খান বলেন, তুমিও কিন্তু কম ছিলে না। প্রথমবার যেদিন রোজা রাখলে বিকেল থেকে জ্বালিয়ে মারছো সবাইকে। তার বলতে? বিড়বিড় করে বলল কল্প। জায়া শুনল, চোখ পাকালো কিছুটা। কাজিনদের মধ্যে শুরু হলো খুনসুটি। ওইদিকে অবুজের মতো গোল গোল চোখ করে তাকালো রোজা, নাক ফুলানো। তার কাণ্ড অভিব্যক্তি হাসি সবার মুখেই। হিমানের পাশ থেকে হেমায়েত বলে উঠল, তার রোজামণি এবারে কতগুলো রোজা করলো? মানে দিনে কটা করে রোজা করলো সে? মাম্মা বলছে রোজা সবার থেকে বেশি রোজা করছে। রোজা ভালো মেয়ে, প্রতিদিন 5টা করে করতে। শেষে হাতের আঙ্গুল তুলে দেখালো সে। আবারও হাসির রোল সবার মাঝে। বাড়ির একমাত্র বাচ্চা হওয়ায় তার প্রতিটি কথা কানে যেন উপভোগ করে সবাই। আশরাফ খান, আবরার খান একে একে বাড়ির সবাই আজান দেওয়ার আগ পর্যন্ত রোজার কথায় তাল মিলালো। শেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজান পড়েই গেল। সুমধুর ধ্বনিতে মুখরিত হলো চারপাশ। সেই সঙ্গে 1 মাসের ইবাদত ত্যাগ আর সংযমের পর আগামীকাল সেই কাঙ্ক্ষিত দিন ঈদুল ফিতরের সূচনা হলো যেন। আনন্দ, ভালোবাসা আর একসঙ্গে থাকার এই উৎসবের অপেক্ষায় যেন পুরো পৃথিবী হাসছে আজ। সবাই একসঙ্গে হাত তুলে দোয়ার জন্য চোখ বন্ধ করে এক এক করে দোয়া চায়। আশরাফ খান, আবরার খান থেকে শুরু করে সবাই শুকরিয়া আদায় করলো। প্রথমে সাদা এক ঢোক পানি স্বাদ নিয়ে খেজুর মুখে দিল বড় থেকে ছোট সবাই। ছোট রোজাও খেজুর হাতে নিয়ে চশমশ শব্দে খেতে শুরু করলো। মিষ্টি স্বাদ মুখে লাগতেই সে চোখ বড় বড় করে বলল, মজার খেজুর। এরপর এক ঢোক ঠান্ডা শরবত গলায় যেতেই যেন এক স্বর্গীয় অনুভূতি ছড়িয়ে পড়ল যেন সবার শরীরে। সারাদিনের তৃষ্ণার অবসান হলো সেই ঠান্ডা মিষ্টি স্বাদের ছোঁয়ায়। চারপাশে তখন শুধু চুমুকের শব্দ, প্রশান্তির নিঃশ্বাস। কেউ তরমুজ খাচ্ছে, কেউ বুটমুড়ি মাখা, কেউ আবার কসমস করে পেঁয়াজু খেতে শুরু করেছে। সবাই সবার পছন্দ মতো ইফতার সারতে লাগলো। বাড়ির সবচেয়ে আনন্দময় এই মুহূর্তে কেউ কিছু বলছে না, শুধু খাবারের স্বাদ, প্রশান্তি, অনুভূতি আর আগামীকালের ঈদের আনন্দ মনে জড়িয়ে আছে। 1 মাসের সংযমের পর যেন এক পরিপূর্ণ তৃপ্তির অনুভূতি ছড়িয়ে পড়েছে সবার মাঝে। আর কিছুক্ষণের মধ্যেই আসবে সেই বিশেষ রাত, চাঁদ রাত। ঈদের আগামী বার্তা নিয়ে আকাশে ফুটে উঠবে সাদা এক টুকরো রূপালী চাঁদ। ইফতারের পর নামাজ শেষে ক্লান্ত দেহখানা নিয়ে যে যার মতো বিছানায় গা এলিয়ে দিয়েছে। কল্পও তেমনি ফোন হাতে নিয়ে বিছানায় শোয়া হয়েছিল। বাইরে রাতের আকাশ গাঢ় নীলছে। জানালা দিয়ে ঈষৎ বাতাস বইছে। কল্পের মনোযোগ ফোনে। এমন সময় হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে গেল। অর্ধেক শাড়ি জড়ানো অবস্থায় বেরিয়ে এলো জায়া। শাড়িটা ঠিকঠাক পরেনি সে। কোনো রকম পেঁচিয়ে কুচি না করেই সামনে ধরে রেখেছে। ঢিলেঢালা সেই শাড়ির মাঝেও যেন তার শরীরের নরম রূপরেখা ফুটে উঠেছে। সুতির মধ্যে হালকা নীল রঙা শাড়ি, যার ছোঁয়ায় তার গায়ের উজ্জ্বল গৌরবর্ণ আরও উজ্জ্বল লাগছে যেন। রাতের বেলায় রুমের ধবধবে সাদা আলোয় আরও মোহনীয় লাগছে যেন। খোলা চুল পিঠ বেয়ে নেমে এসেছে। লম্বা ঢেউ খেলানো আঁচল ঠিকঠাক গোছানো নয়। কল্পের দৃষ্টি সেখানে স্থির হলো। তার ফোনের স্ক্রিনে আলো
তখনও জ্বলছিল, কিন্তু চোখের দৃষ্টি আটকে ছিল অন্যখানে। কোনো কথা না বলে চুপচাপ সে জায়ার দিকে তাকিয়ে থাকলো, যেন মোহিত হয়েছে, যেন এক মুহূর্তের জন্য পুরো সময়টা থমকে গেছে। জায়ার মুখ স্বাভাবিক ভঙ্গি হয়তো খেয়ালই করেনি কল্প তাকিয়ে থাকা। মনোমুগ্ধকর সেই দৃষ্টি। কাজিনরা সব মিলে প্ল্যান করেছে শাড়ি পরে মেহেদি দিবে চাঁদরাতে, সঙ্গে ছবি তুলবে। সেও রাজি হয়েছে সেই পরিকল্পনায়, কিন্তু কল্পের যেন এই মুহূর্তে শাড়ির মেকি আয়োজনের চেয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা জায়ার স্বতঃস্ফূর্ত সৌন্দর্যটা যেন বেশি জীবন্ত মনে হলো। ফাঁকা ঢোক গিলল সে, আবারও ফোনে দৃষ্টি এনে বিড়বিড় করল। এই মেয়ে আজ তাকে ঘায়ল করেই ছাড়বে মনে হচ্ছে। জায়া ওয়াশরুম থেকে বেরিয়ে তাকে পাত্তা না দিয়ে সরাসরি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কিছুটা ঝুঁকে কুচিগুলো গুছিয়ে নিতে লাগলো সে। সেই সাথে ইফতারের প্রসঙ্গ তুলে কল্পকে প্রশ্ন করল। আমি রোজা রেখে খুবই জ্বালিয়েছি, তাই না? কল্প ফোন থেকে দৃষ্টি না সরিয়ে শান্ত গলায় বলল, অবশ্যই। শেয়ার বলতে নিজের বাবুকে বিশ্বাস করো না। ফট করে চোখ তুলল জায়া, ভ্রু কুঁচকে নিল, নাকটা ফুঁসে তুলে কুচিগুলো গুজে আঁচলটা কোনো রকম কাঁধে জড়িয়ে এগিয়ে আসলো কল্পের দিকে। কোমরে 2 হাত তুলে বলল, তো তোমাকে মনে হয় জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছি, যেমনে বললে তুমি। না দিলে এমনি এমনি বলছে। ভাবো আমার ধৈর্য কত বলো। ছোট থেকে তোমাকে সহ্য করে আসছে, আর সারা জীবনও। ফোন থেকে দৃষ্টি তুলতেই কথা আটকে গেল কল্পের। জায়ার রেগে মেগে আগুন, এমন চোখ করে তাকিয়ে আছে যেন কল্পের বড় অপরাধ হয়ে গেছে এই মুহূর্তে। সে অবুঝের মতো চোখ পিটপিট করতেই জায়া হামলে পড়ল তার উপর। কল্পের হাত থেকে মুহূর্তেই ঝাটকা দিয়ে ফোনটা নিয়ে তা বিছানার এক প্রান্তে ফেলে ফুঁসতে ফুঁসতে বলল, তোমার আমাকে অসহ্যকর মনে হয় কয়েক মাসেই। কল্প হতভম্ব। অপ্রত্যাশিত আক্রমণে নিজেকে সামলে নিতে সময় লাগলো, তারপর হঠাৎই হেসে ফেলল। জায়া আরও ক্ষিপ্ত হলো যেন। কটমট চোখে তাকিয়ে কল্পের গোছানো চুলগুলো এলোমেলো করার উদ্দেশ্যে হাত বাড়াতেই হাতখানা ধরে ফেলল কল্প। মুখে হাসি রেখেই বলল, আরে জায়রানি, শুধু শুধু এত ক্ষিপ্ত হচ্ছে কেন? শাড়িতে ক্ষিপ্ত পাকে না একদম মানায় না। আসো হেল্প করে দেয়। বলেই সে জায়ার হাত ধরে তাকে সামলাতে নিতে চাইল। হঠাৎই জায়ার পা পিছলে কল্পের উপরে পড়ে গেল। মুহূর্তের প্রথমবারের মতো অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গেল। বিদ্যুৎ খেলে গেল যেন দুজনের শরীরেই। জায়া কেঁপে উঠে এক মুহূর্তেই পাথর হয়ে থাকলো। মাথা থেকে বেরিয়ে গেছে সব। কিছুক্ষণ স্থির থেকে মস্তিষ্কে কিছু ঢুকতেই তাড়াহুড়া করে মাথা তুলল সে। বুকের গতি বেড়েছে, ডিপ ডিপ আওয়াজ হচ্ছে। বুকের ধুকভুকানি নিয়েই কল্পের দিকে তাকালেই দেখল সে মিটিমিটি হাসছে। সে উঠতে নিলেই কোমর চেপে ধরে বাধা দিল তাকে। বুঝার সুযোগ না দিয়েই পরপর আরও কয়েকবার আলতো করে তার ওষ্ঠে ওষ্ঠ ছোঁয়ালো। এরপর ফিস ফিস করে বলল, এটা কিন্তু ফার্স্ট নয়। মানে তোমার জ্বরের মধ্যে এমন। ছাড়ো ছাড়ো, সবাই ডাকতে আসবে। কল্পকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে জোর করে উঠল জায়া। বুকের ভেতর যেন তার হাতুড়ি পেটা হচ্ছে এখনো। কি বলে, জ্বরের মধ্যে ঘুমের ভেতরে নির্ঘাত ঠোঁটেও চুমু। ভেবেই কল্পের দিকে চড়া দৃষ্টি দেয় জায়া। কল্প হাসে, নিঃশব্দে হাসে সে। জায়া তড়িঘড়ি করে সামনে থেকে সরে যায়। আয়নার সামনে যেয়ে নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব সাজিয়ে বের হয় ঘর থেকে, যেন পালাতে চাইল সে। কল্প তার কাণ্ড দেখে এবারে হো হো করে হেসে ফেলল। দরজার দিকে তাকিয়ে বলল, পালাচ্ছ? পালাও, যাবে আর কোথায়? সেখানে আসতে হবে আবার। মন তো হচ্ছে এবারে আর। রাত বাজে 11টা। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে আকাশ যেন এক বিষণ্ণ নীল চিঠি হয়ে উঠেছে, যেখানে অসংখ্য ছোট ছোট তারা মুক্তের মতো ঝলমল করছে। মাঝখানে একখণ্ড রূপালী চাঁদ, যেন আকাশের কালো ক্যানভাসের সাদা রঙের নিখুঁত এক তুলির আচরণ। বাতাস নিস্তব্ধ, যেন প্রকৃতি থমকে দাঁড়িয়ে অপার মুগ্ধতায় চাঁদের দিকে তাকিয়ে আছে। চারিদিকে এক ধরনের উৎসবের আমেজ। এমন চাঁদ রাতে হৃদয়ের কোনো সুপ্ত অনুভূতিগুলো যেন জেগে উঠে মনের আকাশে, স্মৃতির আলোচ্ছটা ছড়িয়ে দেয় খানবাড়ির ছাদেও।
যেন চাঁদের হাট লেগেছে। সবাই মেহেদিতে হাত রাঙাতে ব্যস্ত, কেউ বা হাত রাঙিয়ে ছবি তোলায় ব্যস্ত। আশেপাশের ছাদ থেকে বাজি ফোটানোর শব্দ আসছে খুব। আকাশ আজ রঙিন। আফরোজা আজ সবার সাথে জেগে রয়েছে। ছোট প্রাণটা দৌড়ে বেড়াচ্ছে এদিকে ওদিকে, এক হাতে মেহেদি দিয়ে অন্য হাতে দিতে চাইছে, কিন্তু কেউ আর দিয়ে দিচ্ছে না। সে নিয়ে তার অভিযোগের শেষ নাই। ফুসতে ফুসতে ছাদের এক কোণায় গিয়ে হিমানকে নালিশ দেওয়ার ভঙ্গিমায় বলল, দাদু সবাই কত পথ দেখো, কেউ দিচ্ছে না আর। হিমান ফোনে কথা বলছিল কারো সঙ্গে। রোজার টি শার্টের কোণ ধরে টান দেওয়ায় ঘুরে নিচে তাকালো সে। কথা বলা তার ইতিমধ্যে শেষ। সে ফোনখানি পকেটে পুরে হাঁটু গেড়ে রোজার সামনে বসে তার ছোট মেহেদিরাঙ্গা হাতটা দেখতে দেখতে বলল, তাই কেউ দিচ্ছে না? চাচ্ছ তাহলে দিয়ে দিবে, এবার চলো। খুশিতে ঝলমলিয়ে উঠল রোজা। ওই দিক থেকে মারিয়া একটু উঁচু শব্দে বলল, একদম না, ওর অন্য হাতে আগে দিও না, কিন্তু দুই হাতে একসাথে দিলে সারা গা হাত পা মাখামাখি করবে পরে। এরই মধ্যে জায়া ফারিয়ার সামনে থেকে উঠতে উঠতে বলে উঠল, এই যে আমার দেয়া শেষ। সে উঠতেই ফারিয়া এবার নিজের হাত রাঙিয়ে তোলায় ব্যস্ত হলো। ফিহা এসে বলল, আপু দেখি দেখি তোমারটা কেমন হয়েছে। বলেই সে জায়া সহ একে একে সবার হাত দেখতে লাগলো, সাথে নিজের হাতও। ওইদিকে হিমান রোজার বা হাতটা ধরে এনে বলল, এই যে আমার ছোট মাটাকেও দিয়ে দাও এবার, আমার দেওয়া যদি পছন্দ না হয়। রোজা বিরোধিতা করে বলল, ওরা পথটা তপ্পাই, তুমি দিয়ে দাও। হ্যাঁ, এখন আমরা পচা, তাহলে ওই হাতে মেহেদি কে দিয়ে দিল? রোজা নাক মুখ কুচকে নিল। এরই মধ্যে নিচ থেকে আফরাজ আর ছোট ফুপু উঠে আসলো। তিনি বললেন, কিরে, সারা রাত সবাই এভাবেই ছাদে পার করবি নাকি? এটাই তো মজা, কাল ঈদ গেলে মজা শেষ। তা সবাই এখানে? কল্পকে তো কোথাও দেখছি না, সে কোথায় জায়া? রুমেই আছে ফুপি, দেখে আসলাম ঘুমোচ্ছে সে। বাহ, এই হলো আর একজন। সারা বছর কাজ নিয়ে পড়ে থাকবে আর মজা করার সময় ঘুমাবে। ওর কথা বাদ দাও তো, ও অমনি রেস্ট নিচ্ছে নিক। বলল আফরাজ। ব্যাস, নানান গল্প আড্ডায় মেতে উঠল সবাই। হাসি ছন্দে ঘড়ির কাঁটা তখন 12:30 ঘরে। জায়া কোনোরূপ শব্দ না করার চেষ্টায় ধীর হস্তে ভেরানো দরজাটা খুলে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো। লাইট অফ না করেই বিছানার উপুর হয়ে ঘুমিয়ে আছে কল্প। জায়া যেন স্বস্তির শ্বাস ফেলল। নিঃশব্দে দরজাটা লাগিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। মেহেদিরাঙ্গা হাত ধোয়া হয়নি এখনো। বেশ কিছু সময় নিয়ে ফ্রেশ হয়ে বের হলো সে। চুপিসারে এসে লাইট অফ করবে, তার মধ্যেই চোখ যায় ঘুমন্ত কল্পের দিকে। চোখে মুখে কেমন ক্লান্তির ছাপ। হাতের মুঠোয় এখনো ফোনখানা বন্দি করে রাখা। মনে হচ্ছে ফোন চালাতে চালাতেই ঘুমিয়ে গেছে কোনো রকম। জায়া ধীরে লাইটের সুইচটা অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। এরপর কল্পের পাশে এসে দাঁড়ালো সে। কল্পের হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ফোনটা তার হাতের মুঠোর ভেতরে আঁকড়ে ধরা, কিন্তু তার আঙ্গুলগুলো আলগা হয়ে এসেছে। একটু দ্বিধা নিয়ে জায়া হাত বাড়িয়ে ফোনটা আলতো করে বের করতে চাইল। ধীরে ধীরে কল্পের আঙ্গুল থেকে ফোনটা খুলে নিয়ে জায়া পাশের টেবিলে রাখতে গেল। ঠিক তখনই হঠাৎ করে কল্প কুঁচকে উঠল, যেন তার ঘুম ভেঙে যাচ্ছে। জায়া চমকে দ্রুত হাত সরিয়ে নিতে গিয়েও পারল না, কারণ কল্প আচমকা তার কবজি ধরে ফেলল। কি করছো? কল্পের কণ্ঠে ঘুম ঝরানো শীতলতা। চোখ অর্ধেকটা খোলা, কিন্তু তাতেই যেন গভীর এক দৃষ্টি। জায়ার শ্বাস আটকে গেল মুহূর্তের জন্য। কিছুটা হকচকিয়ে গিয়েছে। নিচু স্বরে বলল, ফোনটা তোমার হাত থেকে রেখেছিলাম, তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। কল্প কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখের ভেতরে যেন অদ্ভুত এক অনুরণ খেলে গেল। তারপর সে ধীরে ধীরে হাতের শক্তি শিথিল করলো, তবুও একেবারে ছাড়ল না। উল্টো জায়ার হাতটা ধরে নিজের দিকে টেনে নিয়ে এলো। শেষ মজা করা মানে? সবার আড্ডা দেওয়া মেহেদি পড়া শেষ? শেষ। সবাই ক্লান্ত, তাই ঘুমোতে চলে গেছে যে যার মতো। বেশ কিছুক্ষণ দুজনই নীরব থাকলো। কল্পের শ্বাস প্রশ্বাস ভারী, কপাল কুঁচকে আসছে, যা আবসা আলোয় চোখে পড়ল জায়ার। বলল, তোমার কি আজ আবারও মাথা ব্যথা করছে নাকি?
মৃদু স্বর কল্পের। জায়া এক মুহূর্তে কল্পের মুখের দিকে তাকিয়ে রইল। কল্পের হাতের বাঁধন এখনো শিথিল, কিন্তু পুরোপুরি ছাড়েনি। ওর আঙ্গুলের উষ্ণতা জায়ার গা ছমছম করে তুলছে। জায়া আলতো স্বরে বলল, মেডিসিন নিয়েছো নাকি? তেল নিয়ে আসি, ম্যাসাজ করলে একটু আরাম পাবে। কল্প কোনো কথা না বলে চোখ বন্ধ করে চুপ করে রইল। জায়া তপ্ত শ্বাস ফেলল। অবশেষে এক দীর্ঘশ্বাস ফেলে কল্প ধীরে ধীরে বলল, দরকার নেই, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। মাথার ব্যথা থাকলে ঘুম আসার জন্য কান্না করছে বলে মনে হয়? কখনোই ঘুম আসবে না এমনি। বলেই সে দ্রুত সাইড টেবিলের ড্রয়ারে রাখা ছোট্ট বোতলটা বের করলো। তারপর কল্পের পাশে এসে বসলো ভালোভাবে। চুলে আলতো করে আঙ্গুল চালিয়ে তেল মাখাতে শুরু করলো যত্নের সাথে। কল্প প্রথমে একটু নড়েচড়ে উঠলেও পরক্ষণে যেন এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল তার শরীরে। জায়ার আঙ্গুলের নরম স্পর্শে তার ক্লান্তি ধীরে ধীরে লঘু হতে থাকলো যেন। রাত গভীর হতে লাগলো আরও। প্রায় আধা ঘন্টার বেশি সময় গেল। কল্প যেন একটু স্বস্তি পেল। একটু নড়েচড়ে উঠে আচানক বালিশ থেকে মাথা তুলে জায়ার কোলে মাথা রাখল সে। হাত দুটো উঠিয়ে কোমর জড়িয়ে ধরে মুখ গুজল। জায়া তখনও মালিশ দিয়ে যাচ্ছিল। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে হতবম্ব সে। কাঁপা কাঁপা গলায় বলল, এটা কি হলো? জায়ার গলা শুকিয়ে এলো হঠাৎ। তার পুরো শরীর কেঁপে উঠল। কল্প আচমকা তার কোমর জড়িয়ে মুখ গুজে নেওয়া মুহূর্তের জন্য মনে হলো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ চুপচাপ বসে রইল জায়া। কল্পের শ্বাস প্রশ্বাস টের পাচ্ছে সে। বুকের মধ্যে অজানা এক অনুভূতির জন্ম নিচ্ছে। কল্প যেন তার ভেতরের টানাপোড়েন বুঝতে পারল। কোমর জড়ানো হাতের বাঁধন একটু ঢিলে করে মুখ থেকে শাড়ির আঁচলটা সরিয়ে আবারও হাতের বাঁধন শক্ত করল সে। নিচু স্বরে বলল, এভাবে কিছুক্ষণ থাকতে দাও, শান্তি লাগছে। কল্পের কণ্ঠে এক ধরনের গভীর আকুতি। জায়া আর দ্বিধা করল না। এক হাত ধীরে ধীরে কল্পের চুলে চালিয়ে দিল, আবারও নরমভাবে। স্পর্শ পেয়ে কল্প আরও ঘন হয়ে এলো তার দিকে। কিছুক্ষণ পর কল্প তার মুখ তুলল। চোখ দুটো জায়ার চোখে স্থির করলো। সেই চোখের ভাষা জায়া পড়তে পারছিল না, কিন্তু এতটুকু বুঝলো এই দৃষ্টিতে নতুন কিছু আছে, অন্য কিছু। এমন ভাবে তো কল্প কখনো তাকায়নি। জায়া, সে আর কিছু বলল না, শুধু গভীরভাবে তার ঠোঁটের উপর চোখ রাখল। জায়ার গলা শুকিয়ে এলো, তবুও মৃদু শব্দে উত্তর করল। কল্প বেশ খানিক সময় নিয়ে জিজ্ঞেস করল, এখনই কি মনে হয় তোমার কপাল পূর্বে? জায়া থমকে গেল। হাত দুটো স্থির হয়েছে কল্পের ঘন চুলের মধ্যে। মৃদু কম্পিত হচ্ছে আঙ্গুল। অনুভূতিরা অস্বাভাবিক হচ্ছে যেন। সে কোনো উত্তর খুঁজে পেল না। দৃষ্টি স্থির কল্পের চোখে। কল্প যেন বুঝে নিল সবটা। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে এক ভ্রু নাচালো। হঠাৎ অপ্রত্যাশিতভাবে জায়ার এক হাত টেনে নিয়ে হাতের উপর পর পর আদুরের পরশ এঁকে অদ্ভুত মোহনীয় গলায় বলল, আই ওয়ান্না বি ড্যাড। হ্যাঁ? কল্পের শেষ কথাটা যেন পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল জায়ার কাছে। তার হৃৎস্পন্দন থেমে আসার উপক্রম। যেন মুহূর্তের জন্য সে নিজের অস্বস্তি ভুলে গেছে। কল্পের গভীর চোখ দুটো এতটাই নিবিষ্ট যে মনে হচ্ছে এই দৃষ্টির মাঝেই লুকিয়ে আছে এক অত্যন্ত আকাঙ্ক্ষা। সে চুপ করেই রইল, চোখ নামিয়ে নিল। হাতের তালুতে কল্পের স্পর্শ তখনও উষ্ণ হয়ে আছে। জায়া অনুভব করতে পারছে কল্পের আঙ্গুলের আলতো চাপ। তার গভীর দৃষ্টির চাপে যেন শ্বাস নিতে ভুলে যাচ্ছে। কল্প আবারও মৃদু হেসে ফিসফিস করে বলল, বাবা হতে চাই। আমাদের একটা ছোট্ট প্রাণ আসুক, এক ছোট্ট কুহু কিংবা জিয়ান, যে সারাক্ষণ মা মা করে বাবা বাবা বলে ডাকবে, পেছনে পেছনে ঘুরতে চাইবে। জায়া বাকরুদ্ধ। শরীর অস্বাভাবিকভাবে কম্পিত হচ্ছে। কেমন অজানা অনুভূতি হচ্ছে কল্পের কথায়। কথাটার গভীরতা যেন মুহূর্তের মধ্যে তার ভেতরের স্রোতের মতো বইতে শুরু করেছে। তার সমস্ত শরীর শিহরিত হয়ে উঠল। ঠোঁট কেঁপে গেল, কিন্তু কোনো শব্দ বের হলো না। কল্প তার হাতটা আরো শক্ত করে ধরল। জায়ার চোখ নামিয়ে নিল। বুকের ভেতর যেন ঢিপ ঢিপ শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। কল্পের মুখে অপ্রত্যাশিতভাবে এমন কথা আসবে, এটা কি কখনো ভেবেছিল এত তাড়াতাড়ি? না, ভাবেনি।
জায়া তার দিকে তাকিয়ে রইল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যেন। মাথার মধ্যে হাজারটা ভাবনা কিলবিল করছে, অথচ মুখে একটা কথাও আসছে না। জায়া, কণ্ঠে এক অদ্ভুত সুর, যেন চিরপরিচিত এই মানুষটা আজ অন্য কোনো ভাষায় কথা বলছে, অন্য কোনো অনুভূতি জানাচ্ছে। জায়া একটু নড়ে চড়ে বসলো। কল্প আবার নরম স্বরে একদম বরফের ন্যায় শীতল কণ্ঠে বলল, নীরবতা কি সম্মতির লক্ষণ? সময় গভীর নীরবতায় মরানো, চারপাশে এক অন্যরকম প্রশান্তি। ভোরের আলো এখনো পূর্ণভাবে ফুটেনি। আকাশের গায়ে হালকা নীলচে আবরণ যেন রাতের শেষ আঁচড় টেনে ধরে রেখেছে। বাতাস ভারী, কিন্তু তাতে এক ধরনের স্নিগ্ধতা মিশে আছে। বাইরে অন্ধকার আর মৃদু আলোয় মিশ্রণে এক আবছা পরিবেশ, যা চোখে আরামদায়ক অনুভূতি সক্ষম। ঘরের ভেতর আবছা আলো, জানালা দিয়ে আসা হালকা বাতাস আর চারপাশে ভোরের স্নিগ্ধতা, সব মিলিয়ে একটা শান্ত ভারী পরিবেশ তৈরি হয়েছে আজ তাদের ঘরে। পাশে জায়া গভীর ঘুমে ডুবে আছে। শ্বাস প্রশ্বাসের ধীর তাল এক অদ্ভুত প্রশান্তি ছড়াচ্ছে। এই সকালটা কল্পের জন্য অন্যরকম অনুভূতি নিয়ে আসছে আজ। নিজের এলার্ম দেওয়া শব্দে ঘুম ভেঙে যায় তার। কোনো রকম টেনে চোখ খুলে সে। রাতের ঘটনাগুলো এখনো ঝাপসা হয়ে ভাসছে। কল্প চোখ মেলে তাকিয়ে দেখে পাশে নিজের বাহুর উপর জায়ার কপালের চুল এলোমেলো হয়ে পড়ে আছে। গালের কাছে লালচে আভা, একটা অদ্ভুত কোমল অনুভূতি তাকে ছুঁয়ে গেল যেন। কিন্তু সময় বেশি দেরি করা যাবে না, একটু পরে হয়তো আজান দিয়ে দিবে। নিদ্রা কাটিয়ে উঠতে হবে এবার তাদের, অলসতা ভাঙতে হবে। কল্প জায়ার দিকে তাকিয়ে হাসল। জায়ার শরীরটা চাদরে ভালোভাবে টেনে ঢেকে দিল তাকে। আস্তে করে হাত বাড়িয়ে কপালে চুল সরিয়ে দিল, তারপর ধীরে ধীরে ডাকলো, জায়া। জায়া কিছুটা নরম, তারপর জায়া কিছুটা নড়ল, তারপর আবারও গুটিয়ে গেল। কল্প একটু ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ঈদ মোবারক ডিয়ার। ঘুমে জড়ানো আদো আদো কণ্ঠ জায়ার। চোখ এখনো বন্ধ। কল্প হাসি, নির্মম সেই হাসি। মাথাটা এগিয়ে জায়ের কপালে ভালোবাসার পরশে দিয়ে উঠে পড়ে সে। আগে আগে গোসল টোসল সেরে একদম পরিপাটি হয়ে বের হয়। ভেজা চুলগুলো মুছতে মুছতে গলায় তোয়ালে জড়িয়ে এসে দাঁড়ায় বিছানার কিনারায়। ভীষণ নরম গলায় ডেকে উঠে, উঠে পড়েন ম্যাডাম, এবার যে না উঠলেই নয়, আজান পূর্বে বলে। জায়া বিরক্ত মাখা মুখ নিয়ে চোখ খুলল এবার। সামনে কল্পকে শটান হয়ে তোয়ালে গলায় জড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন বুঝতে পারছে না কি হচ্ছে। মস্তিষ্ক সময় নিল কিছুটা, তারপর কাল রাতের সব মনে পড়তেই দ্রুত চোখ সরিয়ে নিল। একটু লজ্জা, একটু অস্বস্তি নিয়ে কল্পের দিক থেকে দৃষ্টি সরিয়ে তা স্থির করলো নিজের উপর। আর একটু গুটিয়ে যেয়ে বলল, কয়টা বাজে এখন? এখনই উঠতে হবে? তারপর একটু থেমে আবারও বলল, সরো তুমি, আমি উঠছি। কল্প হালকা হাসে। জায়া আর চোখে লক্ষ্য করে তা। গালে ছেয়ে যায় লাল আভা। চাদরটা আরো শক্ত করে জড়িয়ে ধরল সে। এখনো শরীরে ভালোবাসার ছোঁয়ার স্মৃতি তাজা। কাচুমাচু করে সে। কল্প ওভাবেই তার দিকে ঝুঁকে এগিয়ে এসে বলে, সরতে হবে। জায়া উত্তর দেয় না। কল্প আর কিছু না বলে ফট করেই জায়াকে পেঁচিয়ে পাজা কোলে তুলে নেয়। তাকে কোনো রূপ কথা বলার সুযোগ না দিয়ে সোজা নিয়ে যায় ওয়াশরুমের দিকে। এরপর নিজ দায়িত্বে এক সেট জামা কাপড় দিয়ে আসে। ঘরটি আলোকিত করতেই জানালা বারান্দার সব পর্দা সরিয়ে এসে বিছানায় গুছিয়ে তোলে নতুন সাজে। অপেক্ষা করে জায়া আসার। জায়া গোসল করে বেরিয়ে আসে। ভেজা চুলগুলো কাত ছুঁয়ে পড়েছে। মুখে এখনো সেই লাজুক ভাব। চোখ তুলতে পারছে না, অথচ কল্প বিছানায় বসে এক নজরে তাকিয়ে তার দিকে। মুখে কোনো কথা নেই, শুধু ঠোঁটের কোণায় এক চিলতে অমায়িক হাসি খেলে যায়। জায়া মুখ নামিয়ে তোয়ালা দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় নিজেকে দেখতেই একটু থমকে যায় যেন। চোখে মুখে যেন এক অন্যরকম আভা। কল্প ওদিকে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। আজান পড়েছে কিছুক্ষণ আগে। সর্বশেষ দুজনেই একসঙ্গে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে কল্প চোখ বন্ধ করে বেশ অনেকক্ষণ মোনাজাতে থাকে। পাশে বসে থাকা জায়া চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে।
শান্ত গভীর কল্পকে যেন একদম অন্যরকম লাগছে। জায়া ধ্যান ধরে তাকিয়ে থাকতেই মোনাজাত শেষে কল্প চোখ খুলে তাকায় তার দিকে। চোখ মুখে অদ্ভুত প্রশান্তির ছায়া। জায়া তখনও তাকিয়ে আছে তার দিকে। কল্প হালকা হেসে বলে, কিছুক্ষণ আগে তো লজ্জা পাচ্ছিলেন, এখন লজ্জা লাগছে না এভাবে তাকিয়ে থাকতে? জায়া না সূচক মাথা নাড়ে। লজ্জা লাগছে না তার এখন। মুখে গাঢ় হাসি টেনে কল্পকে অবাক করে দিয়ে তার ডান হাতটি টেনে নেয় সে নিজের দিকে। শক্তপোক্ত হাতের উল্টো পিঠে পর পর কয়েকটা চুমু এঁকে বলে, ঈদ মোবারক। প্রথম ঈদের প্রথম শুভেচ্ছা তোমায় দিলাম। কল্প হাসে। বুকের ভেতর যেন এক শীতলতা বয়ে যায়। কি যে প্রশান্তিময় মুহূর্ত তা যেন বলে প্রকাশ করতে পারবে না। আদরে যত্নের ছোঁয়া দেয় স্ত্রীর কপালে। মিনিট খানেকের মতো সময় নিয়ে বুক ভরে শ্বাস নেয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এমন প্রশান্তি মুহূর্ত দেওয়ার জন্য। জায়া জায়নামাজগুলো গুছিয়ে রেখে দাঁড়াতেই কল্প কথা থেকে পরপর কয়েকটা শপিং ব্যাগ বের করে হাতে দেয় তার। জায়া তাজ্জব হয়ে যেন ব্যাগগুলো হাতে নিয়ে অবুঝের মতো কল্পের দিকে তাকালে সে শান্ত স্বরে বলে, তোমার ঈদের উপহার, খুলে দেখো। জায়া ব্যাগগুলোর ভেতরে একটু উকি দিয়ে বলে, কিন্তু কেনাকাটা তো অনেক আগেই করেছি সবাই, তাহলে এগুলো আবার? খুলে দেখো আর নিজের পছন্দ মতো পড়ে এসো। জায়া দমে যায়। ব্যাগগুলো বিছানায় রেখে এক এক করে ভেতরে রাখা জিনিসগুলো বের করে সে। একটি ব্যাগ খুলতেই চোখে পড়ল তাতে কালো রঙের একটি জর্জেট সুতির মিসলেনের শাড়ি, যার মধ্যে অত্যাধুনিক ডিজাইন না থাকলেও পারে পারে রয়েছে সোনালি কারুকাজ করা। সম্পূর্ণটা যেন সাধারণের মধ্যে অসাধারণ। অপর একটি ব্যাগে একটি ভারী লং গাউন। গাউনের রং হালকা সোনালি অফ হোয়াইট একদম, যার উপর ঝলমলে সিকোয়েন্ট পাথর ও এমব্রয়ডারি করা হয়েছে। অপর দুটি ব্যাগ দেখলো বেশ কিছু জুয়েলারি বক্স, তার ভেতরে ঝলমলে জুয়েলারি যা শাড়ি ও গাউন দুটোর সঙ্গে মানানসই। জায়া অবাক হলো, প্রচণ্ড অবাক সে। সবগুলোই এত সুন্দর যা প্রকাশ করার মতো ভাষা খুঁজে পেল না। উচ্ছ্বাসিত হয়ে বলল, এগুলো আমার? তুমি এগুলো কখন কিনলে বা আনলে? কল্প তখন আয়নায় নিজের চুল ঠিক করতে করতে উত্তর দেয়, সেটা যদি বলতাম তাহলে তো জিনিসগুলো আগেই দিতাম, এখন কি চমকে দেওয়া হতো? সকাল 9টা। ঈদের আমেজ চারদিকে ছড়িয়ে পড়েছে। খানবাড়ির প্রতিটি কোণায় যেন ঈদের খুশির ঝলক দেখা যাচ্ছে। ভোরের মিষ্টি বাতাসে আজ এক ভিন্ন উল্লাস, এক আনন্দের ছোঁয়া। রান্নাঘরে একেবারে সরগম। গিন্নিরা সবাই ব্যস্ত নানান রকম মিষ্টান্ন আর বাহারি খাবার তৈরিতে। গরম গরম সেমাইয়ের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে পুরো বাড়ি জুড়ে। গ্যাসের চুলার পাশে কড়াইয়ে ফুটছে দুধ, অন্যদিকে একটি হাঁড়িতে ঝরঝরে পোলাওয়ের সুগন্ধি চাল ফোটানো হচ্ছে। খাসির রেজালা আর নানান রকম ভাজা পোড়ার গন্ধ ঘরময় ছড়িয়ে পড়েছে, যা ঈদের সকালের এক অনন্য আবহ তৈরি করেছে। এত ব্যস্ততার মাঝেও বাড়ির মেয়েরা নিজেদের সাজগোজ করতে ভুলছে না। কেউ নতুন শাড়ি পরার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে ব্যস্ত, কেউ চুল বাঁধার চেষ্টা করছে, আবার কেউ ছোটোখাটো গয়নাগাটি মিলিয়ে নিচ্ছে। হাতের মেহেদির রং ফুটে উঠেছে, সেই সাথে নিজেদের সাজ দেখে উচ্ছ্বাসে আত্মহারা। বাড়ির পুরুষরা একে একে ঈদের নামাজ থেকে ফিরছে। সাদা পাঞ্জাবিতে মুখে প্রশান্তির ছাপ সকলের। বড়রা সালাম বিনিময় করছে, ছোটরা দৌড়ে এসে বড়দের পা ছুঁয়ে সালাম করছে আর বিনিময়ে হাসি মুখে আদর আর ঈদের খুশি উপহার পাচ্ছে। কারো হাতে ফোন, কেউ চেনা পরিচিতদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছে, কেউ দূরের আত্মীয়দের সঙ্গে ভিডিও কলে ব্যস্ত। মাঝে মাঝে হাসির রোল উঠছে নানান কথায়। এই বিশেষ দিনের আমেজ যেন বাড়ির প্রতিটি দেওয়ালে, প্রতিটি মানুষের চোখে মুখে, প্রতিটি হাসির শব্দে ঝলমল করছে। আফরোজা একটু সুন্দর লাল রঙা ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে পুরো বাড়িময়। ঘাড়ের একটু নিচ অব্দি সিল্কি চুলগুলো ছেড়ে রাখা, সাইডে সিথি করে কানের কাছে দুটো প্রজাপতি ক্লিপ আটকে দেওয়া, যেন ছোট্ট একটা পরী। কখনো এ ঘর তো ও কখনো ও ঘর করছে।
আফরাজরা আসতেই সে তাদের সাথে মিশে গেল। বাবাকে দেখেই তার দিকে এগিয়ে অতি উচ্ছ্বাসিত হয়ে হাত ধরে জিজ্ঞেস করে, বাবাই দেখো, আমাকে সুন্দর লাগতে না? আফরাজ হাসল। সিঁড়িতে ওঠার আগে রোজাকে কোলে তুলে গালে চুমু দিয়ে বলল, অনেক সুন্দর লাগছে মা, একদম আমার প্রিন্সেস। কিন্তু আমার কুইন মানে তোমার মাম্মা কোথায়? তাকে দেখছি না। মাম্মা তো ঘরে থাকতে। তাই? তা আমার পরীটা কিছু খেয়েছে? অনেক কিছু খেয়েছি। বাপ মেয়ে নানান কথা বলতে বলতে উপরে উঠে গেল। ওইদিকে আয়নায় নিজেকে দেখে নিচ্ছে জায়া। কল্পের দেওয়া গাউনটাই পরেছে সে। ড্রেস আপ ঠিক করে খোলা চুলগুলো ঠিকঠাক করতেই সে মুহূর্তেই ঘরে ঢুকলো কল্প। তখনই তার চোখ পড়ল জায়ার দিকে। ঘরের মৃদু আলোয় অফ হোয়াইট গাউনটায় তাকে সুন্দর লাগছে বেশ। খোলা চুল, কানে পাথরের দুল আর হাতে চুড়ি, ক্ষীণ শব্দ যেন পুরো পরিবেশটাকে মোহময় করে তুলেছে। কল্প কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখের সামনে এই দৃশ্যটা যেন এক মুহূর্তের জন্য তার শ্বাস আটকে দিল। সে ধীর পায়ে এগিয়ে যায় জায়ার দিকে। জায়া আয়নার মধ্যে খেয়াল করলো তা। মুখে মিহি হাসি টেনে বলে, কেমন লাগছে? কল্প চোখের পলক না ফেলে আপাত মস্তক দেখে নিল জায়াকে, যেন প্রতিটা খুঁটিনাটি তার মনের ভেতর খোদাই করে নিচ্ছে। জায়া অনুভব করলো সেই তীক্ষ্ণ দৃষ্টি। অস্বস্তি নয়, বরং গভীর শীতল টান অনুভূতিতে ভরা। সে সোজা হয়ে দাঁড়ায়। দুজনেই আয়নার সামনে টান টান হয়ে দাঁড়িয়ে একে অপরের চোখে আটকে গেল যেন। কল্পের শ্বাস ভারী হয়ে এলো। চোখে এক অদ্ভুত আকর্ষণ খেলতে দেখা যায়। তার আঙ্গুল ধীরে ধীরে উঠে আসে। গরম ছোঁয়া লাগলো জায়ার কপালে। ঠোঁট ছুঁয়ে রাখলো এক মৃদু মুহূর্তের জন্য নরম দৃঢ়। জায়ার চোখের পলক কেঁপে উঠল। মনে হলো এরপর কল্পের আঙ্গুল নামলো তার নাকে। ছোট্ট নাক ফুলের উপর বুড়ো আঙ্গুল বুলিয়ে দিল। সেই স্পর্শে একটু অদ্ভুত শিহরণ খেলে যায় জায়ার শরীরে। কল্পের কণ্ঠ মোহাচ্ছন্ন গভীর করে বলল, একদম পূর্ণ নারী, পূর্ণ স্ত্রী লাগছে। শব্দগুলো কানের কাছে যেন ধাক্কা খেলো জায়ার। বুকের ভেতর কোথাও অদ্ভুত এক নাড়া দিয়ে গেল। গাল বেয়ে এক অদৃশ্য ছাপ ছড়িয়ে পড়ল। কল্প মুচকি হাসি টেনে দেখেই চলছে তাকে, যেন আজ সে নতুন করে চিনল তার স্ত্রীকে। নতুন করে দেখলো সেই নারীকে, যে এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ। 10টা নাগাদ একে একে খান বাড়ির ড্রয়িং রুম পরিপূর্ণ হলো। খানাপিনার পর্ব শেষ করে সবাই ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে হাসি মজা খোশ গল্পে মেতে উঠল যেন। এরই মধ্যে দেখা গেল আখি ও তার হাজব্যান্ড বিকেলে আসার কথা থাকলেও তারা সকাল সকালই এসে পড়েছে। বাপের বাড়ি ঈদের আমেজ ছেড়ে মন টিকছিল না তার। অবশ্য সঙ্গে শ্বশুর শাশুড়িকেও নিয়ে এসেছে। একক পরিবার হওয়ায় যেন সুবিধাই হয়েছে। তারা আসতেই আরও হইহুল্লোড় পড়ে গেল। ঘুরতে যাওয়ার প্ল্যান হলো, সবাই মিলে ছবি তোলা হলো। ফ্রেমে বন্দি হয়ে গেল স্মৃতিরা। এক এক জনের হাস্যোজ্জ্বল চেহারা। পরিবারের ছোট সেই পরি, বাচ্চা রোজা, সবার আদরের সর্বকনিষ্ঠ সদস্য জায়া, সময়ের ব্যবধানে পরিবারের দ্বিতীয় বউ, নম্র ভদ্র বড় বউ মারিয়া, বড় মেয়ে আখি, যমজ 2 ভাই হিমান ও হিমায়েত, সবার বড় ছেলে আফরাজ ও তার ভাই কল্প। পুরো পরিবারকে এক বন্ধনে আগলে রাখার কর্তা ও কর্ত্রী আশরাফ খান ও তার স্ত্রী মরিয়ম, 3 ছেলে এবং 2 ছেলের বউর সঙ্গে 2 মেয়ে, মেয়ে জামাই, ছেলে পেলে, সব মিলিয়ে বাড়িটি আজ ভরপুর। খান বাড়ি আজ একটা স্মৃতির মেলা। হয়তো একদিন কিংবা কয়েকদিন, কিছু বছর পরই আজকের দিনটি যেন শুধুই স্মৃতি হয়ে ধরা দিবে। জায়া, জায়া, আরে এই মেয়ে কি দরকারের সময় কেন পৌঁছায় না? আল্লাহ জানে। জায়া, রাতের সময় 10টা। কল্পের চিৎকারে তড়িঘড়ি করে রুমে ঢুকলো জায়া, হাতে একটি কফির মগ। সে রুমেই আসছিল, অথচ কল্পের যেন আর সবুর হচ্ছিল না। সেই দেখতে পেল কল্প আলমারির সামনে দাঁড়িয়ে আছে, আলমারি খুলে। কি হয়েছে? তুমি এমন চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন আজও? আমি বাড়ি মাথায় তুলছি? দরকার সময় পৌঁছে না কেন তোমাকে? হ্যাঁ, কি দরকার বলো? আমি তো তোমার কফি আনতে গিয়েছিলাম। কাল রাতে যে ফাইলগুলো আনলাম সেগুলো কোথায় রাখছো? পাই না যে?
কিসের ফাইল? চোখ ছোট ছোট করে বলল জায়া, যেন সে সব ভুলে গেছে। কল্প তীক্ষ্ণ চোখে ওকে পরোক্ষ করে নেয়। মেয়েটা আজকাল বড্ড খামখেয়ালি দেখাচ্ছে। কল্প তপ্ত শ্বাস ফেলে বলল, ভালো করে মনে করো কিসের ফাইল। জায়া চোখ উল্টে বিরক্ত হয়ে বলল, আছে কোথাও? তোমার এই রাত বিরাতে ফাইল দিয়ে কি কাজ? আজব ব্যাপার। রাতে মানুষ ঘুমায় আর তুমি কোথায় কোনো কাজ আছে সেটা খুঁজে বের করার জন্য ধান্দা করো, হ্যাঁ? কল্প চোখ শিথিল করলো। কিছুক্ষণ জায়াকে কেমন অদ্ভুত চোখে দেখে ওর হাত থেকে কফির মগটা নিয়ে বিছানায় গিয়ে বসলো। কফিতে পরপর কয়েকটা চুমুক নিয়ে হাত বাড়িয়ে জায়াকে কাছে ডাকলো। এদিকে আসো তো। না, যাবো না, এখান থেকেই বলো, শুনছি আমি। আরে জায়া বেবি, শুধু শুধু রাগ করছো কেন? এদিকে আসো, দেখি এখনো তো রাগ ভালো না। জায়া চোখ মুখ কুঁচকে কোনো রকম এগিয়ে যায় কল্পের দিকে। কল্প কফির মগটা টেবিলে রেখে ফট করেই জায়াকে কাছে টেনে নেয়। চোখের পলকে জায়ার গালে দুটো চুমু এঁকে তার পেটের উপর হাত রাখে। মুখে সামান্য হাসি রেখে বলে, কল্পের বেবি কি তার বাচ্চাটাকে খুব জ্বালাতন করছে, যার জন্য সে মহাবিরক্ত? কিছু সময় ব্যবধানে জায়া হতভম্ব হলেও কল্পের কথার সামলে নিল নিজেকে। চোখ মুখ একদম কুঁচকে হঠাৎই কল্পের চুলের মধ্যে হাত চালিয়ে দিল। চুলগুলো টেনে বলল, 3 মাসে কেউ জ্বালাতন করে না, সে তো বাচ্চার বাবা জ্বালিয়ে মারছে। আর কেউ কাজ করে না, তুমি একাই কাজ করো শুধু। কল্প কিছু না বলে হাসে শুধু। অমায়িক সেই হাসি। জায়ার হাত দুটো ধরে সামনে আনে, চোখের দিকে তাকিয়ে বলে, তো ম্যাডামের সময় চাই সেটা বললেই হয়। এই বান্দা তাহলে তো সমস্ত কাজ ফেলে চলে আসে, শুধু রাগারাগি করার মানেই হয় না। আমি শুধু শুধু রাগারাগি করি? কল্প বুঝলো জায়ার ক্ষণে ক্ষণে মুড সুইং হচ্ছে, যা খুবই স্বাভাবিক। সংসার জীবনের একটা বছর পেরিয়ে ফেলেছে তারা, যা বড়ই রোমাঞ্চকর ছিল। জায়া উঠতে যাবে, তবে কল্প উঠতে দিল না, চেপে ধরে রাখলো তাকে। বেশ নরম স্বরে বলল, না, তো রাগের যথেষ্ট কারণ আছে, বুঝেছি। আচ্ছা যাও, আজ থেকে সপ্তাহে 3 দিন শুধু তোমার। পুরো সপ্তাহে তো থাকবেই, তবে 3 দিন বেশি সময় পাবে। কোথায় যাবে, কি খাবে, কি করবে না করবে শুধু আবদার করবে, বাকিটা আমি দেখে নেব, ওকে? হ্যাঁ সত্যি। কল্পখান মিথ্যা কথা বলে না, আর না পছন্দ করে, সেখানে তোর ওয়াইফ হলে তো প্রশ্নই আসে না। জায়া মুচকি হাসলো। একটা সময় তার মনে হয়েছিল মানুষটা কঠিন, হয়তো তার সাথে জীবন জুড়ে গেল কপাল পূর্বে, অথচ তার সাথে আছে সে সব থেকে বেশি সুখী। নিজেকে মাঝে মাঝে খুব ভাগ্যবতী মনে হয় তার এমন একটি পুরুষ পাওয়ায়। জায়া কল্পের কথায় বিস্তর হেসে চট করেই টেবিল থেকে কফির মগটা নিয়ে বলে, তাহলে কফিটা খাই? জায়ার বলতে দেরি হলো, অথচ কল্পের মগটা ছিনিয়ে নিতে দেরি হলো না। বলল, একদমই না। আর যাই হোক, এতে চলবে না এখন। এমনি ঘুমাও না তুমি। দেখলে তো। দেখলাম না। কল্প একটু থেমে আবার বলল, চলো চন্দ্রবিলাস করে আসি। আজ আকাশে সুন্দর বড় চাঁদ উঠেছে। সময় এক রহস্যময় সত্তা, যা কখনো কারো জন্য থেমে থাকে না। একটি নদীর স্রোতের মতো নির্বিচারের বয়ে চলে, কখনো শান্ত কখনো উথাল। আনন্দর মুহূর্ত মনে হয় সময় যেন উড়ে যায়, আর দুঃখের সময় মনে হয় একটি যেন থমকে আছে, এগোতে চাইছে না। কখনো স্নিগ্ধ বাতাসের মতো কোমল, আবার কখনো ঝড়ের মতো বিধ্বংসী। আমাদের হাতের মুঠোয় ধরা দেয় না, কিন্তু তার ছাপ রেখে যায় স্মৃতির পাতায়। জীবন যতই বদলাক, সময় তার নিজস্ব গতিতে কেবল এগিয়ে যায়, ফেলে আসে গল্প, অভিজ্ঞতা আর অনেক না বলা কথা। হসপিটালের নির্দিষ্ট একটি কক্ষের সামনে দাঁড়িয়ে রয়েছে খানবাড়ির প্রতিটি সদস্য। সবার চোখে মুখে এক ধরনের আতঙ্ক, ভয়ের ছাপ, যেন প্রাণ হাতে করে দাঁড়িয়ে আছে সবাই। জায়া আজ ভীষণ অসুস্থ। প্রেগনেন্সির সময় বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের অবনতি হচ্ছিল তার, যা হয়তো স্বাভাবিক ছিল, আবার এমনও বলা যায় জায়ার সত্যি কোনো সমস্যাই ছিল। স্বাভাবিকের তুলনায় যেন অস্বাভাবিক ছিল তার জন্য সবকিছু, যা এই 9 মাসের সময়টায় আরও বেড়েছিল। তবুও সব ঠিকঠাক থাকলেও আজ সকালের দিকে
অসাবধানতা বশত সিঁড়ি থেকে পড়ে যায় সে। প্রেগনেন্সির সময় 9 মাস 2 দিন। সময়টা এখন বেলা 12টা। সবার থেকে আলাদা এক কোণে মাথা নত করে বসে আছে কল্প খান। বাকি সবাই অস্থিরভাবে এদিকে ওদিকে ছুটলেও সে স্থির নিশ্চল। এই মুহূর্তে তাকে দেখলে মনে হবে কোনো অনুভূতি শূন্য মানব বসে রয়েছে। চোখের সামনে জায়ার সিঁড়ি থেকে পড়ে যাওয়ার দৃশ্য ভাসছে। কিরে? হঠাৎ কাঁধে কারো স্পর্শ পাওয়ায় চোখ তুলে তাকায় কল্প। আফরাজ এসে দাঁড়িয়েছে পাশে। কল্প কিছু না বলে চোখ নামিয়ে নেয় আবার। আফরাজ বোঝে ভাইকে, নিঃশব্দে পাশে বসে বলে, সব ঠিক হয়ে যাবে বলে সান্ত্বনা দিলে কি কাজ হবে? চোখের সামনে দৃশ্যটা ভাসছে আমার ভাই, আমার সামনে হলো সবকিছু, আর আমি শুধু ওকে হসপিটালে আনতে পারলাম, কিছু করতে পারলাম না। আফরাজ শক্ত করে কল্পের কাঁধ ধরে। বুকটাও পুড়ছে, টেনশন কমার নয়। আদরের বোন তার। হঠাৎ কথা থেকে কি হয়ে গেল কেউ যেন বুঝতেই পারল না। কল্প আবার বলে, কত করে বলি ওকে একটু সাবধানে চলাফেরা করতে, সবসময় এত ছটফট তাড়াহুড়ো না করতে। হ্যাঁ, তো আগলাতে আগলাতে তবুও অঘটন ঘটিয়ে ফেললো। চিন্তা করিস না, আল্লাহ আছে। ওরা ঠিক থাকবে বলো? ওর নিচে ঠিক থাকবে তো? না। বড্ড অসহায় আর করুণ শোনালো কল্পের গলা। খুব মনোযোগ দিলে দেখা যাবে চোখের কোণায় পানি চিকচিক করছে। সময় যাচ্ছে আর যেন শান্ত মানুষটা অস্থিরতা বাড়ছে। আফরাজ আর কি বলবে ভেবে পায় না। এরই মধ্যে তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে মারিয়া ফোন করছে। আফরোজাকে নিয়ে বাসায় রয়েছে সে। আফরাজ উঠে যায় সেখান থেকে। সময় প্রায় আরও আধ ঘন্টা গড়িয়ে গেলে খট করে বন্ধ দরজাটি খুলে যায়। বেরিয়ে আসে একজন মধ্যবয়সী মহিলা ডক্টর। কল্প সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। সর্বপ্রথম কল্পনা খান প্রশ্ন করে বসে, ডক্টর সব ঠিক আছে তো? তিনি গম্ভীর মুখে এদিকে ওদিকে চাইলেন। কল্প নজরে আসতেই তার কাছে এগিয়ে হঠাৎই মুখে মুচকি হাসি রেখে বলেন, অনেক টেনশন করছিলে বুঝি? অভিনন্দন, যমজ ছেলে মেয়ে হয়েছে। যদিও যমজ কথাটি অপ্রত্যাশিত, তবুও কল্প শুরুতে যেন খুশি হতে যেও হলো না। সবাই আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করতে লাগলেও সে অস্থিরভাবে পাল্টা প্রশ্ন করল, জায় কেমন আছে? ও ঠিক আছে? ডক্টর হাসলো, বলল, আল্লাহের অশেষ রহমত। না হলে এই সময় এমন এক অ্যাক্সিডেন্ট, আমরা নিজেরাও ভয় পেয়ে গিয়েছিলাম। সে তো তোমরা অনেক দ্রুত হসপিটালে নিয়ে এসেছো ওকে। হয়তো সবার দোয়াতে সে ঠিক আছে। মা বাচ্চা তিনজনেই ঠিক আছে। তবে জায়া হুঁশে নেই, কোমরের দিকটায় বেশ চোট পেয়েছে। এছাড়াও ব্লিডিং হয়েছে অনেক। হুঁশে আসতে টাইম লাগবে। ডক্টরের কথায় এতক্ষণে যেন হাফ ছেড়ে বাঁচল সবাই। যমজ ছেলে মেয়ে খুশিতে মেতে উঠল। কেউ ধারণাও করতে পারেনি একজনের জায়গায় দুজন হবে। আশ্চর্যজনক ব্যাপার, এত পরীক্ষা নিরীক্ষা করেও তারা শুধু জানতো একজনই মেয়ে হবে। কি আশ্চর্য ব্যাপার। বিকেল 3টা। কেবিনে দেওয়া হয়েছে জায়াকে। ঘুমিয়ে আছে সে। পাশে ছোট্ট একটি দোলনা আকৃতির বিছানায় দুটো ফুটফুটে বাচ্চা, তারাও বেঘরে ঘুম। এমন সময় হাতে কিছু সরঞ্জাম নিয়ে কেবিনে ঢুকলো কল্প। একদম নিঃশব্দে এসে বাচ্চা দুটোকে কিছুক্ষণ দেখে। চোখ মুখে অদ্ভুত প্রশান্তি, হয়তো বাবা হওয়ার আনন্দ, তাও দুজনের। সে কিছু সময় দাঁড়িয়ে থেকে জায়ার পাশে গিয়ে টুলে বসে পড়ল। কিছুক্ষণ অবিচল তাকিয়ে থাকলো জায়ার মলিন হওয়া মুখের দিকে। মুখটা একদম শুকিয়ে গেছে, শরীরের ক্লান্তির ছাপ, হাতে স্লাইন চলছে। তপ্ত শ্বাস ফেললো কল্প। কতটা ভয় পেয়েছিল সে। আর এ মেয়ে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কেবিনের নীরবতা গাঢ়। কল্প কিছু সময় একই ভঙ্গিতে চুপচাপ বসে আস্তে করে জায়ার হাতটা ধরল। শীতল প্রাণহীন মনে হচ্ছে। কপালে এক গুচ্ছ চুল এলোমেলো হয়ে পড়ে, যা খুব যত্ন নিয়ে সরিয়ে দিল সে। এরকম করায় হঠাৎই চোখ পিটপিট করে খুলল জায়া। কল্প স্থির হলো। জায়ার পুরোপুরি চোখ খুলে তাকালো কল্পের শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? কেমন আছো? জায়া প্রথমেই বুঝলো না কিছু। এরপরই হঠাৎই আতঙ্কিত হয়ে বলল, বাচ্চা, আমার বাচ্চা কোথায়? ভীষণ অস্থির, ছটফট ভাব। কল্প দ্রুত ওর হাত ধরে বলল, রিল্যাক্স, পাশে তাকিয়ে দেখো। জায়া শান্ত হয়, পাশ ফিরে দেখে ছেলে মেয়েদের। এরপর আবার কল্পের মুখের দিকে চায়। তার চুপসানো মুখ দেখে মুচকি হেসে বলে, খুব ভয় পেয়েছিলে বুঝি? তুই কি আনন্দে নাচার কথা ছিল? আমি বুঝতে পারিনি, সরি। কতটা ভয় পেয়েছিলাম
তোমার সে ধারণা আছে? এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে। পাগল পাগল লাগছিল। আর তুমি শুধু সরি বলে সব শেষ। কল্পের অভিযোগে জায়ার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। চোখ পিটপিট করতে করতে বলে, না, তা শেষ নয়, তবে পরিস্থিতি তো বদলাতে পারবো না। কিন্তু কিন্তু কি? কল্প ভ্রুকুসকে বলল। জায়া আবার হাসে, স্নিগ্ধ অমায়িক হাসি। এরপর হাত মেলে মিষ্টি সুরে বলে, কিন্তু তুমি চাইলে আমায় জড়িয়ে ধরতে পারো আর সব অভিযোগ ফেলে দিতে পারো। আমি জড়িয়ে ধরবো? বাহ। হ্যাঁ, ধরবে, কারণ এখন আমি তো জড়িয়ে ধরতে পারবো না। তুমি ঠিক আছো, তাই তুমি জড়িয়ে ধরবে আমাকে, সঙ্গে আমাদের সন্তানদেরকেও। কল্প গলে যায়, তবে বাহিরে অভিব্যক্তি প্রকাশ করে না। সে টুল থেকে উঠে আলতোভাবে জড়িয়ে ধরে জায়াকে। জায়া এক হাতে আগলে নেওয়ার চেষ্টা করে। কল্প শান্ত হয়ে কপালে স্নেহের পরশ আঁকে যত্ন নিয়ে বলে, আমার সত্যি এক মুহূর্তের জন্য নিজেকে পাগল পাগল লাগছিল। মনে হচ্ছিল সব কিছু হারিয়ে ফেললাম। এটা সাবধানে থাকলে কি হয়? হারিয়ে ফেলা এত সহজ? আচ্ছা, আমাদের বাচ্চারা সুন্দর হয়েছে না? কার মতো হয়েছে? জানি না, কোনো কাজ না থাকলে এসব আজগুবি ভাবনা ভাবতে মন চায়। আমি ওদের সেম নাম ভাবলাম। আর তা কি? কুহু আর কুঞ্জন। সময়টা মধ্যরাত। বারান্দার দরজা জানালা সব হাঁক করে খোলা। পর্দাগুলো বাতাসে উঠছে। ঘরে মৃদু নীল আলো। আবছা আলোয় দেখা যাচ্ছে বিছানার এক সাইডে কুহুকে বুকে করে বেঘরে ঘুমিয়ে আছে জায়া। কুহু ও কুঞ্জনের 6 মাস বয়স হয়েছে। দুজনই প্রায় একই রকম দেখতে এবং বেশ হেলদিও হয়েছে। রাতটা ঠিক আন্দাজ করার মতো নয়। বারান্দা থেকে ছেলেকে কোলে করে নিঃশব্দে ঘরে প্রবেশ করলো কল্প। ছেলে তার মাঝরাতে উঠে নানান তাল বাহানা করছিল। না নিজে ঘুমাচ্ছে আর না অন্যকে ঘুমাতে দিচ্ছে। এখন একটু যাও ঘুমিয়েছে দেখে খুব ধীরস্থে বিছানায় এসে শোয় তাকে। অমনি জায়ার ভারী গম্ভীর আওয়াজ কানে গেল, ঘুমিয়ে গেছে? এই রাতে কতবার উঠলো, কিভাবে নিয়ে ঘুমাবো? কল্প জায়ার কথায় তাজ্জব বনে গেল। কি আশ্চর্য, এখানে দোষটা কি আমার? না। তাহলে? তোমার ছেলে আরেকবার কেতকুত করলে না, দরজা বাইরে রেখে আসবো। আমারও ঘুম হয় না, আমাকেও নিয়ে ঘুমাবে। কল্প দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎই কুঞ্জন ও কুহুর মাঝখানে হাত রেখে হেলে আসলো জায়ার দিকে। জায়ার খুব কাছে মুখ নিয়ে ফিসফিস আওয়াজে বলল, তো তোমাকেও কি কোলে করে নিয়ে ঘুমাবো? না, জড়িয়ে বুকে নিলে চলবে। সশব্দে হেসে উঠল কল্প। জায়ার চুলের মধ্যে হাত ছুঁয়ে কপালে গাঢ় চুমু এঁকে দিল। সময় নিয়ে মুখ তুলে বলল, নতুন শখ হচ্ছে দেখছি। তোর কি কি আবদার অভিযোগ জমেছে? সে অনেক কিছুই। একদিন খাতা কলম নিয়ে বসবো ভাবছি। আচ্ছা, অপেক্ষা রইলাম সেদিনটার। দেখবেন খাতাটা যেন আবার পূর্ণ না হয়। আমি ছোট মোটো মানুষ কিনা। জি, এবার ঘুমান, কাল সকাল সকাল বের হবেন বলেছিলেন জনাব। তার আগে তুমি উঠে এসো তো। এতক্ষণ চোখ বন্ধ করেই কথা বলছিল জায়া। এবারে চোখ খুলে সরাসরি তাকালো কল্পের দিকে। কল্প এখনো ঝুঁকে রয়েছে। জায়া চোখ ছোট ছোট করে বলল, কেন? এসো, 2 রাকাত নামাজ পড়ি একসঙ্গে। অনেকদিন পর হয়নি একসঙ্গে। এমন আবদারে কি আর করার। উঠে পড়ল জায়া। কুহুকে ঠিক মতো শুয়ে দিয়ে সাবধানে বিছানা থেকে নামলো। সঙ্গে সঙ্গে কল্প আলতো করে জড়িয়ে ধরল তাকে। জায়া হকচকিয়ে বলল, কি হলো? কিছু না, একটু জড়িয়ে ধরে থাকো কিছুক্ষণ, ভালো লাগছে, শান্তি অনুভূত হয়। জায়া 2 হাতে জড়িয়ে ধরল কল্পকে এক প্রকার শক্ত করেই। সময় গেল, মিনিট হলো, তবুও কল্প যেন ছাড়তে নারাজ। জায়া হেসে বলল, কাজে কি খুব চাপ নেওয়া হচ্ছে? কল্প জায়ার চুলের ঘ্রাণ নেয়। এক হাত এনে চুলের হাত বুলিয়ে বলে, না, এটাকে বলে মানসিক শান্তি। খুবই শান্তি লাগছে এখন। স্ত্রীকে জড়িয়ে ধরা আলাদাই শান্তি রয়েছে। তাই বুঝি? জি। তাহলে তো তোমার উচিত পুরো দিন রাত আমাকেই জড়িয়ে রাখা। আপনি অনুমতি দিলে তো আমার কোনো আপত্তিই নেই মিসেস। আমি সাদরে গ্রহণ করব, অবশ্যই। জায়া হাসে বলে, না থাক, পরে আবার কুহুকুঞ্জর আদর কমে যাবে যে। এখন বরং নামাজটা পড়িনি, চলেন। দুজনেই একসঙ্গে নামাজ আদায় করে নিল। জায়া শেষে জায়নামাজে বসে থেকেই কল্প জায়ার দিকে তাকিয়ে বলল, আমি একটা সুন্দর স্বপ্ন বললাম স্যার। জায়া ওভাবেই বসে আগ্রহ নিয়ে জানতে চাইল, আর তা কি? কল্পের ঠোঁটের কোণে মুচকি হাসি। সে বেশ রয়ে শয়ে বলল,
আমাদের শেষ বয়স অর্থাৎ বৃদ্ধকালের এক স্বপ্ন, যখন আমরা একসঙ্গে জীবনের সবচেয়ে বেশি সময় পাড়ি দিয়ে শেষ বয়সে চলে যাব। দুজনের হাতে ভর দিয়ে চড়ার মতন থাকবে কুহু ও কুঞ্জন নামক আমাদের প্রাণ পাখিদের হাত। আমরা তখন আল্লাহর কাছে যাওয়ার জন্য অপেক্ষা করব। সেই সময়টা কতই না স্মৃতি বিদায়ক হবে, কত কত রঙিন দিন থাকবে পেছনে। কেমন লাগবে তখন? আর শেষে শেষ নিঃশ্বাস। জীবনটা খুবই ছোট এবং সময়টা কম। এটা মোটেও কম সময় নয়। দেখবে যারা আল্লাহর পথে চলে তাদের কাছে এটা খুবই লম্বা সময়, যা শেষ হতেই চায় না। অন্যদিকে যারা আল্লাহর পথে চলতে পারে না, নেক কাজ করার জন্য তাদের সময় হয় না, হেদায়েত হয় না। তুমি বুঝবে আমি কি বলেছি। তাদের কাছে এই সময় খুবই কম মনে হয়। আমাদের উচিত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। কল্প হাসে, জায়ার মাথায় স্নেহের হাত রেখে বলে, জি শুক্রিয়া। আমার বিবেচন কত বুঝতে, দেখছো? কে বলবে একদিন এক অবুধ চঞ্চল হরিণীকে বধূ করে এনেছিলাম। সে এখন 2 বছর জননী। যে বধূ লজ্জা অস্বস্তিতে কথাই বলতো না, দ্বিধায় থাকতো, গল্পের বধূ সে।